সো এই জন্য সে যেটা করছে, আচ্ছা ঠিক আছে, ন্যাপিয়ার বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের আমি বোঝাতে পারতেছি না, কিন্তু প্রবলেমটা জিনিসটা খুবই দরকারি একটা জিনিস, মানে কেউ বুঝতেছে না কিন্তু জিনিসটা খুব কাজের। একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে যখন শুরু করছিলাম আমরা এটা দেখছিলাম যে দুইটা সংখ্যাকে যোগ, কয়েকটা সংখ্যাকে যোগ করা খুবই সহজ, কিন্তু গুণ করা খুব সহজ না, গুণ করা খুব সহজ না। ন্যাপিয়ার এমন একটা পদ্ধতি বের করছেন যেটা যোগের সমস্যাকে গুণে নিয়ে যাওয়া যায়, কিন্তু পদ্ধতিটা এতই কঠিন যে কেউ বুঝতে পারতেছে না। তখন যিনি, তখন ন্যাপিয়ার যেটা করলেন সেটা হচ্ছে, আমি একটু আমাকে সময় দাও, আমি একটা জিনিস বের করি। সেটা হচ্ছে ন্যাপিয়ার যেটা করলেন, তিনি একটা ট্রিক খাটাইলেন, যে বললেন আচ্ছা ঠিক আছে তোমরা আমার কথা বুঝতেছো না, ভালো কথা, বাট এটা তোমরা ইউজ করো। কি ইউজ করবে? সো ন্যাপিয়ার যেটা করলেন সেটা তিনি বুঝতে পারছেন যে আমার এই জিনিসটাকে কাউকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। তখন সে যেটা করছে যে আমি তোমাদের এই যে সেটিংসটা তোমাদের একটু আগে বললাম, সেই সেটিংসটা থেকে সে এইরকম দুইটা টেবিল বানাইছে। এই একটা টেবিলের নাম হচ্ছে লগারিদম টেবিল, বা এটাকে অনেক সময় বলে লক টেবিল, আর এই জিনিসটাকে বলে অ্যান্টিলক টেবিল। এটা কিভাবে কাজ করে এটা আমরা আস্তে আস্তে পরে দেখব। সো এটা হচ্ছে তোমার অ্যান্টিলক টেবিল, অ্যান্টিলক টেবিল। এখন উনি এটা বুঝতে পারছেন যে আমার এই পদ্ধতিটা এতই বেশি কমপ্লিকেটেড, সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারবে না। কিন্তু সবার, ধরো মনে করো যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, তাদের সময় তাদের তো আসলে ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে তোমাকে ধরো যখন ক্যালকুলেটর ছিল না, আচ্ছা এখানে একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যখন ক্যালকুলেটর ছিল না তখনকার যুগের জন্য এটা আসলে তৈরি করা। 1614 সালে তখন তো অবশ্যই ক্যালকুলেটর ছিল না, মানে আমাদের তোমাদের হাতে হাতে যেরকম এখন ক্যালকুলেটর রয়ে গেছে, এরকম সবার কাছে আসলে ক্যালকুলেটর ছিল না। কাজেই উনি যেটা করছেন সেটা হচ্ছে যে এই জিনিসটাকে দুটো টেবিল বানাইছে। সে এমন একটা গল্প বলছে যে গল্পটা আমি যেমন তোমাদের বুঝতে পারলাম না, ঠিক তেমনি নেপিয়ার সাহেবের কাউকে বুঝাতে পারেন নাই যে এটা আসলে কি করবে, মানে এটা কেন কাজ করে বা কিভাবে কাজ করে। সো তখন যেটা তিনি করছেন যে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা যেটা অনেক বেশি দরকারি এবং সবাই এটা ব্যবহার করবে, এই জন্য আমি এই গল্পটা তোমার জানা দরকার নাই, তুমি শুধুমাত্র এই টেবিলগুলা থেকে কাজ করতে পারলেই হলো। মানে এখন আমরা যেরকম ক্যালকুলেটর কিভাবে কাজ করে আমরা সেটা জানি না, হয়তোবা সবাই জানি না, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে কিন্তু আমরা সবাই পাই। সো তার আইডিয়াটা ছিল এরকম যে আচ্ছা তুমি লগারিদম কিভাবে কাজ করে তোমার জানা দরকার নাই, কিন্তু তুমি লগারিদম ব্যবহার করে গুণকে খুব সহজে যোগ করতে পারবা, মানে গুণের প্রবলেমটাকে খুব সহজে করতে পারবা। তখন সে যেটা করছে সেটা হচ্ছে এরকম লগারিদম টেবিল বানায় নিছে। যা সে বলছে আচ্ছা ঠিক আছে তোমার বোঝার দরকার নেই, অত কিছু বোঝা লাগবে না, তুমি শুধুমাত্র লগারিদম টেবিলে দেখবা, লগারিদম টেবিলে দেখে বসায় বসায় কাজ করবা, ঠিক আছে। তো আমি তোমাদের এক্স্যাক্টলি ডিরেক্ট এক্সাম্পলে একটা যাই, সেটা হচ্ছে এটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখছি, এটা তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো, বাট আমি আপাতত করি। আমরা প্রথমে কি করছিলাম, আমরা প্রথমে দুইটা সংখ্যা নিয়ে কাজ করতেছিলাম, তাই তো, যে আমরা প্রথমে সেশনটা শুরু করছিলাম দুটো সংখ্যা দিয়ে। একটা ছিল একটা ছিল যে কি বলে 1.234, আরেকটা ছিল 6.490, ঠিক আছে। আমরা এই দুটো সংখ্যাকে গুণ করতে বসলাম তোমাদের, ঠিক আছে। তো একটু আগে তোমাদের দেখাইলাম যে এইটা আসলে হাতে গুণ করা খুবই ডিফিকাল্ট, কিন্তু নেপিয়ার সাহেবের পদ্ধতি দিয়ে এটা খুব সহজে করা যায়। কিভাবে করা যায়? উনি বলছেন আচ্ছা ঠিক আছে এই জিনিসটাকে ফার্স্টে লগারিদম বানাও, এই জিনিসটা লগারিদম বানাও। এখন তোমাদের একটু আগে দেখাইলাম তার লগারিদমটা কত কমপ্লিকেটেড ছিল। সো যেহেতু সবাই এটা বুঝতে পারে নাই, সে যেটা করছে যে এরকম একটা টেবিল দিয়ে দিচ্ছে যে আচ্ছা তোমার বোঝা লাগবে না, তুমি এই টেবিল দেখে দেখে লগারিদম বানাও। এই যে 1.234 এটা লগ টেবিলে খুঁজে বের করা যায়। এটা আমি আপাতত হয়তো দেখালাম না, এটা একটা সিস্টেম আছে, এটা তোমরা যদি কেউ জানতে চাও জানতে পারো, খুব মজার একটা জিনিস। সো সে যেটা বলছে আচ্ছা ঠিক আছে তোমার বোঝা লাগবে না কিভাবে কাজ করে, কিন্তু তুমি এটাকে লক টেবিলে দেখো, তুমি লক টেবিলে দেখে এটাকে লক বানায় ফেলো, এটাকে লক টেবিলে দেখে লক বানাও। লক টেবিলে তুমি যদি খুঁজে বের করো তাহলে দেখবা যে এটা লক, এটাকে তুমি যদি লক বানাও তাহলে তোমার আনসারটা আসবে 0.0913, ঠিক আছে। মানে এই তুমি এই লক টেবিলটা খুঁজে খুঁজে দেখবা, যারা লক টেবিল ব্যবহার করতে জানো তাদের জন্য, মানে তোমরা যদি কেউ জানতে চাও একটু গুগল করো, জিনিসটা ইন্টারেস্টিং। তবে এটা এখন খুব কাজে লাগে না, কিন্তু হিস্ট্রিটা বলা খুবই, হিস্ট্রি খুবই ইন্টারেস্টিং, এই জন্য তোমাদের বললাম। সিমিলারলি তুমি আসলে এই সংখ্যাটাকে লক টেবিলে দেখতে পারো। লক টেবিলে দেখো এই সংখ্যাটা তুমি দেখলে দেখবা যে এই সংখ্যাটা আসবে 0.8122, এটা আমি তোমাদের হিসাব করে রাখছি। সো সে যেটা করছে যে সে এই গল্পটা কাউকে বুঝাতে পারে নাই, কিন্তু সে যেটা করছে সেটা হচ্ছে যে এই টেবিলটা সে পাবলিশ করছে, এই ক্যালকুলেশনটা সে করছে, ক্যালকুলেশন করে সে বলছে আচ্ছা তোমার এই গল্প বোঝা লাগবে না, তুমি ক্যালকুলেশনটা করতে পারলেই হলো। তখন সে যেটা করছে যে এই জিনিসটা কনভার্ট করছে। এখন আমাদের প্রবলেমটা ছিল গুণের, এখন
ন্যাপিয়ারের লক লক টেবিল থেকে কনভার্ট করার পরে প্রবলেমটা হয়ে গেছে যোগের। এবার এ দুটো যোগ করতে পারবে না, যোগ করে তো ইস্যু না, যোগ করো, ধুম করে যোগ করে ফেলো। যোগ করলে কত আসবে? 3 আর 2 5, 2 আর 1 3, 9 আর 1 10 শূন্য, হাতের থেকে 1, 8 আর 1 9, এটা রাইট। খেয়াল করে দেখো এই দুটো সংখ্যা গুণ করা কত বেশি ডিফিকাল্ট ছিল, বাট আমি এটাকে লক টেবিল থেকে কনভার্ট করে যোগ বানাই ফেলছি, ঠিক আছে? তাহলে এটাকে যোগ করা অনেক বেশি ইজি হয়ে গেছে, যোগ ইজি। এইবার একটা ভালো লেভেলের প্রবলেম তৈরি হয়েছে। কি প্রবলেম? তোমরা তো একটু আগে হিসাব করলাম যে এই আনসারটা কত ছিল, কে জানি বলতেছিলাম, কেউ কি করছিল এটা? 8.0086। আচ্ছা আচ্ছা, সো যারা এটা করছিলা খেয়াল করে দেখো যে আমার এখানে আনসারটা আসার কথা 8.00836, কিন্তু এটা নিশ্চয়ই আনসার না। মানে আমি তো লক টেবিল থেকে কনভার্ট করে এটা বানাইছি, তার মানে এখান থেকে আবার আনসার রিড করার জন্য একটা টেবিল লাগবে। সো তোমাদের একটু আগে বললাম না যে সে দুইটা টেবিল বানাইছিল, একটা হচ্ছে লক টেবিল। এই লক টেবিলের কাজ হচ্ছে তোমার গুণটাকে যোগ বানানো, মানে এই লক টেবিলের কাজ হচ্ছে গুণকে সে যোগ বানাবে, মানে এটাকে যোগ বানায় দিবে, সেটাকে যোগ বানায় দিবে। আর নিচের অ্যান্টিলক টেবিলটা যেটা করবে সেটা হচ্ছে তোমার রেজাল্টটাকে পড়তে সাহায্য করবে। এইবার তুমি এই রেজাল্টটা অ্যান্টিলক টেবিলে খুঁজবে। তোমরা যদি এই রেজাল্টটা অ্যান্টিলক টেবিলে খুঁজো, তারপর তুমি ফাইনালি দেখবে রেজাল্টটা পাই যাবে। এই লেভেলটা তুমি আসলে অ্যান্টিলক টেবিলে খুঁজবা। অ্যান্টিলক টেবিলে খুঁজলে খেয়াল করে দেখো এটার আনসার আসবে, অ্যান্টিলক টেবিলে খুঁজলে এটার আনসার আসবে এটা 8.007। কাজে এটা মোটামুটি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এখন তোমরা হয়তো বলতে পারো ভাই এটা তো 8.00836 আর এটা হচ্ছে 8.007, তো খুব একটা ভালো রেজাল্ট তো আসলে দিল না। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো 19, আচ্ছা এই যে 8.00866 না, আচ্ছা যাও এনিওয়ে, মানে আমার আমার বলার উদ্দেশ্য হচ্ছে খেয়াল করে দেখো যে আমি ন্যাপিয়ারের পদ্ধতিতে যদি এই কাজটা করি খুব তাড়াতাড়ি করা যায়, খুব তাড়াতাড়ি এই কাজটা করে ফেলা যায়। তুমি এটাকে লক টেবিল থেকে এটা এই 1.1.234 কে লক টেবিল থেকে এটা বানাবা, এটাকে লক টেবিল থেকে এটা বানাবা, যোগ করবা, যোগ করা তো কোনো ব্যাপার না। তারপর এটাকে আবার ব্যাক করায় নিয়ে এসে আনসার রিড করবা। খেয়াল করে দেখো এইটার মধ্যে ডিফারেন্সটা খুব বেশি না, পয়েন্টের পরে 3 নাম্বার ঘরে যায় সমস্যা তৈরি হয়েছে। কাজেই এই কাজটা খুব একটা মানে খারাপ রেজাল্ট দেয় না। ইভেন তুমি চিন্তা করে দেখো তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও, মানে তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও অথবা তুমি যদি একজন আর্কিটেক্ট হও, তোমার জন্য আসলে এত এত হিসাব দরকার নাই। তো তোমার এত এত সূক্ষ্ম হিসাব তো তোমার দরকার নেই। তুমি যেটা করো তুমি একটা রাফ হিসাব করবা, তুমি একটা রাফ এস্টিমেট করবা, তুমি একটা রাফ হিসাব করে তুমি আসলে কাজ চালিয়ে দিতে পারবা। দশমিকের পর 3 নাম্বার ঘরে যায় সমস্যা হচ্ছে, কাজে এটা খুব একটা সমস্যা না। কিন্তু এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলা যাচ্ছে, কাজে এই ক্যালকুলেশনটা অনেক বেশি সহজ করে ফেলছে। সো ন্যাপিয়ারের আইডিয়াটা ছিল এরকম যে সে গুণের কাজটাকে খুব সহজ করার জন্য এরকম দুইটা জিনিস বানাইছে, সেটা হচ্ছে আমার লগারিদম টেবিল বানাইছে। এই লগারিদম টেবিলের কাজ ছিল যে গুণের প্রবলেমটাকে সহজ করে যোগে নিয়ে আসা, এবং এটা সে আসলে ডিজাইন করছে। এবং তোমাদের গল্পটা বললাম, কিন্তু এটা একটু ডিফিকাল্ট, গল্পটা আসলে বোঝা একটু ডিফিকাল্ট। এবং আরেকটা সমস্যা হচ্ছে গল্পটা কেন কাজ করে এটা বোঝা আরও ডিফিকাল্ট। এই জন্য নেপিয়ার সাহেব তোমরা যেরকম বুঝো নাই, তেমনি নেপিয়ার সাহেব যেটা করছে, আচ্ছা ঠিক আছে তোমাদের বোঝা লাগবে না, তোমরা এরকম দুটো টেবিল তোমাদের বানিয়ে দিলাম, তোমরা দেখে দেখে কাজ করবা। এবং এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল, ঠিক আছে? যাও এনিওয়ে, সো আমরা হিস্ট্রিটা জানলাম। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হিস্ট্রি নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ইতিহাস নিয়ে কারো কোনো কথা আছে, কোনো জানার আছে? আচ্ছা এখানে আমি এটা যে জানতে চাও, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ঠিক আছে? মানে এটা মজার, মানে আমি তোমাদের এখানে দেখাইতে পারতাম, আমি আমার কাছে পুরো টেবিলটা এই মুহূর্তে নাই, একটু খেয়াল করে দেখো। এটা আসলে করা যায়, যেমন এই যে 1.234 আছে না, এটা আমি তোমাদের হয়তো দেখাবো কোনো এক সময়, যে 1.234 এটাকে আসলে টুকরা করে নিতে হয়। এই জিনিসটা আসলে 4 দশমিক পর্যন্ত নিতে পারে, মানে 1 2 3 4 এটাকে দুইটা টুকরা করে নিতে হয়, মানে দুইটা খণ্ডে ভাগ করে নেওয়া যায়। সেটা হচ্ছে তুমি এটাকে দুইটা খণ্ডে ভাগ করো, 12 আর 34, ঠিক আছে? তো এই লগারিদম টেবিলে যেটা করতে হয়, এখানে দেখো এরকম আছে 1 0 1 2 এরকম। এই যে 12, তোমার এই যে 12 কলামে যাবা, ফার্স্টে 12 কলামে যাবা, 12 কলামে যায় এখান থেকে তুমি খুঁজবা। তারপর তোমাকে 34 খুঁজে বের করো, 34 বের করার জন্য 3-এ যাবা, 3-এ গেলে দেখবে এখানে একটা সংখ্যা আছে, এটা হচ্ছে তোমার 0.0899। তারপর তুমি যদি 3 পাইছো, এবার 4-এ যাওয়ার জন্য এইখানে দেখো মিন ডিফারেন্স বলে একটা জায়গা আছে, এই 4 এখানে দেখবে 14 পাইছো, লাস্টেই 14 যোগ করে দিবা, 14 এখানে অ্যাড করে দিবা।
তো ফাইনালি এই দুটো তুমি যোগ করে যদি দাও 0.08 কত, এটা মনে হয় 0913 আসবে, এটাই তোমার অ্যান্সার। সেটা ইউজ করা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? মানে এটা আমি এটা আসলে ডিটেল দেখালাম না এই কারণে যে এটা আসলে লাগে না, মানে এটা এই মুহূর্তে কেউ ব্যবহার করে না, এটা খুব মানে এনচিয়েন্ট টেকনোলজি বলা যায়, ঠিক আছে? সো এখন তোমাদের ক্যালকুলেটর থাকতে আসলে এটা কেউ ব্যবহার করে না, এই কারণে এটা দেখালাম। তবে একটু গল্পটা বলা ভালো। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই টেবিলটা হচ্ছে তোমার 10 থেকে শুরু করে 100 পর্যন্ত দেওয়া আছে। এখন তুমি 10-এর আগের নাম্বারগুলোকে একটু একটু কাহিনী করে করা যায়। মনে করো ধরো তোমাকে বললাম 1.23 বানাইতে পারবা, ঠিক আছে? এই জিনিসটাকে করতে গেলে তুমি প্রথম দুইটা সংখ্যা নিয়ে একটা নিবা, তারপর বাকিগুলো নিবা। এখন 10-এর আগের সংখ্যাগুলো আসলে লাগে না, ঠিক আছে? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তুমি যদি চিন্তা করো যে এটা করা কি বলে করা যায়, মানে এটা আমি আসলে মানে এটা সাইন্টিফিক নোটেশন তোমরা করছো কেউ, মানে এটা আমি দেখাবো পরে, সমস্যা নেই। এটা মানে তোমরা যদি একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। মানে এটা নিজের থেকে খুব মজার একটা জিনিস, ঠিক আছে? এটা তোমরা যারা একটা আগ্রহ আছে একটু পড়াশোনা করে নিবে, ঠিক আছে? আমার এটা উদ্দেশ্য না, আমার আসলে লগ টেবিল দেখানো আমার আসলে উদ্দেশ্য না, তবে যাদের একটু মজা আগ্রহ আছে একটু খুঁজে দেখো। এটা এটা ক্যালকুলেশন করা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং আমি এখানে একটা কথা তোমাদের বলি নাই, সেটা হচ্ছে তোমরা কি স্লাইড রুলের নাম শুনছো কেউ? স্লাইড রুল। সো জিনিসটা এরকম যে এরকম একটা জিনিস আছে, আচ্ছা যাও পাওয়া গেছে এটা। সো এই জিনিসটা এটা কি দেখা যাচ্ছে যেটা নিয়ে আসলাম? সো এই জিনিস, এটা স্লাইড ক্যালিপার্স না, এটার নাম হচ্ছে স্লাইড রুল, ঠিক আছে? এটা হচ্ছে স্লাইড রুল বলে। হ্যাঁ, বানানটা ভুল লিখছি মনে হয় নাকি, না ঠিক আছে, স্লাইড রুল। এটা হচ্ছে বেসিক্যালি একটা ক্যালকুলেটর, ঠিক আছে? এটা একটা ক্যালকুলেটর, মানে এটাকে বলে মেকানিক্যাল ক্যালকুলেটর। মানে এটাই স্লাইড করে করে এই হিসাব করে, স্লাইড করে করে এখান থেকে এটা দিয়ে অনেক কিছু করা যায়। তুমি এটা দিয়ে গুণ করতে পারবা, যোগ করা যায়, তারপরে তোমার লগ বের করা যায়, তারপরে সাইন বের করা যায়, কস বের করা যায়, অনেক কিছু করা যায়। মানে যখন ক্যালকুলেটর ছিল না তখন এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল ছিল, ঠিক আছে? ইভেন এরকমও আছে, তোমরা যদি কেউ দেখো, মানে তোমরা একটু করো, মানে ইভেন এক সময় মানে নাসাতে এটা ইউজ করতো। মানে তোমরা যদি অ্যাপোলো 13 মুভিটা দেখে থাকো, ওখানে দেখবা যে কি বলে ওরা ক্যালকুলেশন চেক করার জন্য এই ডিভাইসটা ইউজ করতো। এটা দিয়ে ক্যালকুলেট করতো না, এটা দিয়ে ক্যালকুলেট করার সমস্যা হচ্ছে এটা খুব বেশি অ্যাকুরেট রেজাল্ট দেয় না, কিন্তু তুমি হিসাব চেক করতে পারতা যে আচ্ছা এই গুণটা করছে, হাতে করছে, এই গুণটা ঠিক আছে কিনা। রাফ চেক করার জন্য কাজটা খুব ইউজফুল ছিল। এটা খুব মজার একটা জিনিস। এটা আসলে লগ স্কেলে কাজ করে, মানে লগরিদম জিনিসটা দিয়ে এটা বিট করে, মানে এটা লগ স্কেলে কাজ করে। মানে এই জিনিসপাতিগুলো এত মজার যে এইগুলো নিয়ে হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করতে আসলে খুব ভালো লাগে। যাও এনিওয়ে, এটা যাদের একটু আগ্রহ আছে একটু দেখো, ঠিক আছে? নাম বলে দিলাম, সো এটা একটু ঘাটাঘাটি করো, স্লাইড রুল। এটা খুব মজার একটা জিনিস। ইভেন এরকমও আছে যে 1960-70-80-র দিকে যখন মানে প্রথম দিকে যখন বুয়েটের লোকজন ছিল, তখনও দেখতাম, মানে আমি একটা ছবি দেখছিলাম অনেক অনেক আগে, মানে একটা আর্কাইভে একটা ছবি দেখছিলাম, সেখানে 1970-80-র দিকে ওই বুয়েটের দেখতাম একটা আর্কিটেকচার ল্যাব আছে, ওখানে দেখতাম যে মানুষজন পাশে স্লাইড রুল রেখে দিচ্ছে। মানে এত ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। এখন যেরকম তোমাদের সবার কাছে একটা ক্যালকুলেটর থাকে, তেমনি যারা ইঞ্জিনিয়ারিং পড়তো বা এই মানে এই টাইপের জিনিসপাতি সায়েন্স নিয়ে পড়তো, তাদের কাছে এটা আসলে খুব কমন একটা জিনিস ছিল। এখন এটা আসলে কালের গর্ভে হারায় গেছে, কারণ এটা তোমাদের লাগে না, এখন সবার কাছে ক্যালকুলেটর খুব কমন হয়ে গেছে। যাও এনিওয়ে, সো হিস্ট্রি নিয়ে অনেক কিছু বললাম, আমার এগুলো নিয়ে কথাবার্তা বলতে করতে খুব মজা লাগে। যাও, আচ্ছা আমরা আসলে নেক্সট আমরা পড়ায় ফেলে যাই। সেটা হচ্ছে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে ন্যাপিয়ারের লগারিদমের রুলটা পড়তেছিলাম, যে ন্যাপিয়ার লগারিদম জিনিসটা কি করছিলেন এবং এটা দিয়ে আসলে কি করা যায়। এখন আমরা আসলে একটু অতীতের দিকে যাব। সো অতীতের দিকে যাব বলতে আমরা একটু কয়েকটা জিনিসপাতি দেখে আসে, তারপরে আবার লগারিদমে ব্যাক করবো। আজকে হয়তো আমি লগারিদমে ঢুকবো না। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা কিছু জিনিসপাতি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপোনেন্টস অথবা যেটাকে তোমরা বাংলায় বলো ঘাত বা পাওয়ার বলো যেটাকে, ঠিক আছে? সো এটা নিয়ে আসলে সবারই ধারণা থাকার কথা। সো এক্সপোনেন্ট জিনিসটা কি, তো এটা তোমরা মোটামুটি সবাই জানো। এক্সপোনেন্ট ক্লাস 6 থেকে মোটামুটি তোমাদের মনে সবার আইডিয়া আছে, তাও একটু পিছনে কথাবার্তা নিয়ে আসার একটা কারণ আছে, আস্তে দেখবো। তো এক্সপোনেন্ট জিনিসটা সম্বন্ধে তোমাদের সবার জানা থাকার কথা। এক্সপোনেন্ট জিনিসটাকে লেখে এইভাবে যে ধরো তোমাকে বললাম যে 3, তার উপরে একটা অন্য কিছু, যেমন ধরো 3⁴। এটা আসলে পরে তোমরা সবাই জানো, এটাকে পরে 3⁴। 3 এর উপরে 3 এর মাথায় 4। এখন এই জিনিসটার মানেও তোমরা আসলে সবাই জানার কথা, সেটা হচ্ছে যে এখানে এই 3⁴, এই 3টাকে বলা হয় বেস বা বাংলায় বলে ভিত্তি। আর এই যে উপরে টু দ্য পাওয়ার যেটা দিলাম সেটাকে আমরা বলি ঘাত অথবা পাওয়ার
অথবা সুন্দর করে এক্সপোনেন্ট বলে অনেকে, অথবা ইন্ডেক্সও বলে, জাস্ট খালি নাম, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না, এটাকে ইন্ডেক্সও বলে। সো বেসিক্যালি আমরা যখন এই জিনিসটা দেখতেছি যে 3⁴, এই 3টা হচ্ছে আমার বেস বা ভিত্তি, আর উপরে 2⁴ এই মাথায় যেটা থাকে সেটা হচ্ছে ঘাত। সো তোমাদের অলরেডি এটা জানা থাকার কথা যে কোনো একটা 3⁴ এই কথাটার মানে হচ্ছে এই বেস এই ইন্ডেক্সের সংখ্যক গুণ হবে, মানে বেসটা ইন্ডেক্স সংখ্যক গুণ করবো, মানে 3 কয়বার নিব ইন্ডেক্স সংখ্যক, মানে 3 4বার লিখবো এরকম, 1 2 3 4। তাহলে বেসিক্যালি এখানে যেটা করলাম সেটা হচ্ছে বেসকে আমি এক্সপোনেন্টে 4বার লিখবো, 4বার লিখে আমি গুণ করব, গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার আসলে আনসারটা, রেজাল্টটা। এটা তোমার কত আসে? 3⁴ এর ভ্যালু কত? 81 200 কত 729 নাকি হতে পারে, যাওয়া নিবে এটা কত হবে আমি আসলে এক্স্যাক্টলি শিওর না, এত বড় একটা এক্সপ্লেন না, ঠিক আছে যাওয়া নিবে, এটা কনফিউশন হতো, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি। আচ্ছা নেবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হইলো, এটা তোমরা এটা আমি জাস্ট উদাহরণের জন্য বললাম, যে আমি একটা ছোট উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। আচ্ছা এটা কি 81? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা 81 হবে, বেশি বড় করে পাচ্ছি। আচ্ছা এনিওয়ে যাক, এখন তোমাদেরকে বলতাম যে আচ্ছা ধরো তোমাকে বললাম 3⁵2, এটা মানে হচ্ছে 3 আমি 2বার গুণ করবো, মানে এটা হচ্ছে তোমার 3 থেকে 9। আমি যদি এখানে বলি 3⁵3, তাহলে এটা হচ্ছে তোমার 3 আমি 3বার গুণ করবো, তাহলে এটা হচ্ছে তোমার 27, ঠিক আছে। তারপর আমি এটা যেটা বলতেছিলাম যে 3 আমি 3⁴ এই কথাটা মানে হচ্ছে আমি 3 4বার গুণ করবো, এটা হচ্ছে তোমার 81। আচ্ছা ভালো, এখন এই জিনিসটা যেহেতু এই জিনিসটা হচ্ছে একবারে বেসিক ডেফিনেশন, যে একবারে বেসিক এক্সপোনেন্ট, বেসিক এক্সপোনেন্ট। সো এই বেসিক এক্সপোনেন্ট জিনিসটা থেকে আমরা আসলে অনেক কিছু করতে পারি, যেমন তোমাদের অলরেডি আইডিয়া থাকার কথা, আমি যদি এটা বলি তোমাদের, আচ্ছা আমি যদি তোমাকে বলি আচ্ছা 3⁴2 গুণ 3⁴1, এটা কি হবে? এটাকে আমি চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে 3⁵2 মানে হচ্ছে 3 ইন্টু 3, আবার 3⁴1 মানে হচ্ছে 3 একা, তাহলে এটাকে আমি আসলে লিখতে পারি আসলে, আচ্ছা এখানে 3 আসলে 3বার আছে, তার মানে এটা হচ্ছে তোমার 3⁵3। সো এই জিনিসটা আসলে তোমরা সবাই জানো, এটাকে আমি আসলে এভাবে করতে পারি, আচ্ছা ঠিক আছে তার মানে 3⁵2 আর 3⁵1 এই দুটা মিলে আসলে আসতেছে 3⁵3, এবং এটা তোমাদের অলরেডি বুঝে যাওয়ার কথা যে এটা আসলে কি করছে, জাস্ট খালি আমি উপরে জিনিসটাকে যোগ করছি, মানে 2 আর 1 যোগ করে 3 বানাইছি, ঠিক আছে। এটা শুধুমাত্র 3 এর জন্য না, যে কোনো বেজের জন্য সত্য। আমি যদি এরকম বলতাম আচ্ছা 2⁴ গুণ 2⁴2, তাহলে তুমি কি করতে, আচ্ছা ঠিক আছে 2⁴ মানে হচ্ছে 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 4বার, আর এখানে 2⁴2 এই কথাটা মানে হচ্ছে 2বার, মানে 2 গুণ 2, তার আলটিমেটলি কি হচ্ছে, এখানে তোমার 4টা 2 আর এখানে তোমার 2টা 2, তার আলটিমেটলি আসছে তোমার 6টা 2, মানে এখানে বলবো 6টা 2, তাহলে আলটিমেটলি যেটা হবে 2⁴6। অথবা এটাকে আমি বলতে পারি যে আচ্ছা এই 4 আর 2 যোগ করলে যেটা হবে সেটাই আছে 6। এখন এখানে একটা ছোট্ট জিনিস জানা তোমাদের থাকার কথা, তাও আমি একটু আবার বলি, এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই পাওয়ারটা তখনই আমি যোগ করতে পারবো যখন এই বেসটা সেম হবে, বেসটা সেম না হলে কিন্তু আমি বলতে পারবো না, যদি এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে 3⁴ গুণ 2⁴2, এটা কিন্তু আমি বলতে পারবো না যে আচ্ছা ঠিক আছে 3 2 6 এই দুইটা গুণ করে দিলাম আর উপরেরটাকে আমি 4 দিয়ে 6, এটা করতে পারবো না কিন্তু, ঠিক আছে এটা কিন্তু করতে পারবো না। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটা তখনই খাটবে যখন আমার বেসটা সেম হবে। এখন এটা এমনিও আসলে বোঝা যায় কেন বেস সেম কেন হইতে হবে, যে এই কথাটা মিন করে, এই কথাটা মিন করে 4টা 2 আর এই কথাটা মিন করে 2টা 2, মানে এটা 4টা 2 গুণ আকারে আছে আর এখানে 2টা 2 গুণ আকারে আছে, আলটিমেটলি এই দুই সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে আমি যেটা পাবো 6টা 2 পাবো গুণ আকারে। সো এটাকে আমি আসলে বলতে পারি যে 2⁶। সেটা তোমরা অলরেডি জানা থাকার কথা, তাও একটু রিভিজিট করলাম। তো কাজে এই জিনিসটাকে আমি আসলে জেনারেলি লিখতে পারি যে আমি এটাকে সাধারণভাবে লিখতে পারি এরকম করে যে আমার যদি যে কোনো একটা বেস এ থাকে, এটার যদি পাওয়ার থাকে এম, এটার সাথে যদি আমি গুণ করি a⁴n, সরি a⁴n, তাহলে আমি এটাকে আমি আসলে লিখতে পারবো a⁴m প্লাস n। কেন? কারণ প্রথম পার্টটা মিন করে যে এমটা এ, পরের পার্টটা মিন করে এনটা এ, তাহলে এখান থেকে আমি বলতে পারি দুইটা মিলে আমি বলতে পারি এখানে টোটাল এ আছে এম প্লাস এনটা গুণ আকারে আছে। সো এইটাই আসলে বেসিক্যালি এক্সপোনেন্টের গুণের সূত্রটা। তবে এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, যে আমি তোমাদের একটু আগে বলতেছিলাম যে এখানে যেটা বললাম যে এই জিনিসটা করার একটা ছোট্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে
যে এই যে পাওয়ারগুলা, এখানে আমি তোমাকে বলছিলাম 3টা 2, আর এখানে বলছিলাম 2টা 2। কিন্তু আমি যদি তোমাকে বলি 2⁻1.5, এটার কিন্তু আবার তুমি এইভাবে বলতে পারো না, আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 1.5টা 2, এটা কিন্তু হয় না, ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা এটা এরকম জিনিসপাতি কিভাবে হ্যান্ডেল করতে এটা আমরা এখনো শিখি নাই, এটা আস্তে আস্তে আমরা যাবো। আমরা এটুক জানি যে যদি এই পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যেমন 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হয়, তখন আমি আসলে জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। যে যদি এরকম হয় 2 যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো m গুণ 2 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা m, তাহলে আমি এটাকে বলতে পারি, তখন আমি যেহেতু বেস দুটো সেম এবং এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে mটা 2 আর nটা 2, তাহলে আমি এটাকে লিখতে পারি 2m+n। তবে এখনো পর্যন্ত আমরা যেভাবে এক্সপোনেন্টকে ডিফাইন করছি, m আর n কে হইতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাছাড়া এটা খাটবে না। কেন খাটবে না? কারণ হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত এক্সপোনেন্টটাকে এইভাবেই সংজ্ঞায়িত করছি যে এক্সপোনেন্ট মানে হচ্ছে mটা 2 গুণ আকারে থাকবে, আর 1.5 মানে তো 1.5টা 2 আমি গুণ আকারে রাখতে পারবো না। মানে আমার এক্সপোনেন্টের সংজ্ঞা যদি এভাবে দেই যে mটা বেস একসাথে গুণ হচ্ছে, তাহলে আসলে আমি এভাবে বলতে পারবো না যে এটাকে mrn কে ধনাত্মক পূর্ণ সংখ্যাই হইতে হবে, অন্য কিছু আসলে হইতে পারবে না। আস্তে এই জিনিসটাকে আমরা আস্তে আস্তে এক্সপ্যান্ড করবো, এটা আমরা আস্তে আস্তে দেখতেছি। এটুকু মতো বুঝতে পারছো না? এটা তোমাদের অলরেডি সবার জানা থাকার কথা, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে তোমরা এটা অলরেডি জানো যে আমি যদি বলি 2⁻3 ভাগ 2⁻2, এটাকে আমি চিন্তা করতে পারি 2⁻3 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 ডিভাইড বাই 2 গুণ 2। তাহলে এখানে আমার 2 কাটা যাবে, তাহলে থাকবে আসলে একটা। তার মানে এটা আমি এভাবে চিন্তা করতে পারি যে 2⁻3 আর 2⁻2 এটাকে ভাগ করলে আলটিমেটলি 2 আসে। এই জিনিসটা যদি আরেকটু চিন্তা করি 2⁻5 ভাগ মনে করো 2⁻3, তাহলে এটাকে আমি কিভাবে বলতে পারি যে 2 5টা গুণ আকারে থাকবে আর নিচে থাকবে 3টা গুণ আকারে। আলটিমেটলি তোমার এই 3টা কাটা যাবে, আলটিমেটলি থাকবে 2⁻2। এবং তোমরা এটাও জানো যে এটা বোঝাই যাচ্ছে যে উপরে আছে 5টা, সেখান থেকে আমি 2টা বাদ দিলাম। মানে এখানে খেয়াল করো, ভাগ করা মানে হচ্ছে এই এক্সপোনেন্টটা বাদ দিছি যদি বেসটা সেম হয়। সবসময় না, বেসটা যদি সেম হয় মানে 2 সেম, অথবা আমি এভাবে বলতে পারি বেস যদি সেম হয় তাহলে আমি পাওয়ারটা জাস্ট খালি বাদ দিচ্ছি। এখান থেকে আমি বলতে পারি যে 2⁵ ভাগ 2⁵, এই জিনিসটা সমান হচ্ছে 2⁵ - 3, মানে 5টা থেকে 3টা বাদ দিচ্ছি, এই জন্য আসলে রুলটা এরকম। একই কথা আগের বারে যেমন বলছিলাম যে এম আর এনকে যেরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হইতো, এখানেও একই ঘটনা ঘটতে হবে। কেন? কারণ হচ্ছে আমি যখন তোমাদের বলতেছি 5টা 2, এখানে যদি আমি তোমাকে বলতাম 2⁻1.5 ভাগ 2⁻0.5, এটা কিন্তু আসলে তুমি এই লজিকে বলতে পারবে না। উপরে 1.5টা 2 গুণ আকারে আছে আর নিচে 0.5টা 2 গুণ আকারে আছে, আর তারপর এখান থেকে বিয়োগ করবে, এটা কিন্তু আসলে হবে না। কারণ কথা হচ্ছে তুমি যদি পাওয়ারের ডেফিনেশনটা গুণ আকারে দাও যে কতগুলো সংখ্যা গুণ আকারে থাকবে, তখন তুমি আসলে ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া আর কিছু করতে পারবে না। কারণ আমি এটা বলতে পারি যে আমরা আগের বারে যেরকম দেখছিলাম গুণের সময় একটা রুল ছিল যে a⁻m গুণ a⁻n, এটাকে আমরা বলছিলাম a⁻m+n। কিন্তু এখনো পর্যন্ত আমরা এক্সপোনেন্টকে যেভাবে সংজ্ঞায়িত করছি, মানে এক্সপোনেন্টকে আমরা যেভাবে বুঝাইছি, তার জন্য এম আর এনকে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, পজিটিভ ইন্টিজার হইতে হবে, তাছাড়া সম্ভব না আসলে। কারণ আমরা এক্সপোনেন্টের ডেফিনেশন এভাবেই দিছি, এটাকে আমরা এক্সপ্যান্ড আস্তে আস্তে করবো, কিন্তু এখনো পর্যন্ত এটাই সত্য যে এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হইলেই এটা মেক সেন্স করে এখনো পর্যন্ত। সিমিলারলি এটাও সত্য যে আমি যদি বলি a⁻m ভাগ a⁻n, এটা সমান হচ্ছে a⁻m-n, কিন্তু এই কথাটাও শুধুমাত্র a⁻m আর n ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য সত্য। কারণ হচ্ছে আমি আবার বলতেছি, কারণ এটাকে আমরা এখনো এক্সপান্ড করি নাই অন্যান্য সংখ্যার জন্য। ঠিক আছে, এটা কত সবার ক্লিয়ার?